আবার সাম্বার বানিয়েছো আমি? এত কিছু বানিয়েছো কেন? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে শুক্রবার, বাজে ওই 9:30 মতো। মাম্মাম এই 9টা বাজতে 5-এ বেরিয়ে গেল। সকালবেলাতেও স্নান করে দুটো পরোটা, আলুর তরকারি, ডিমের অমলেট মা সব বানিয়ে দিল। ওই সমস্ত খেয়ে দিয়ে নিজের মতো করে রেডি হয়ে ও যখন বেরোচ্ছে তখন আমাকে ঘুম থেকে ডাকলো। এই কদিন তো এটাই চলছে, মেয়ে বেরোবার সময়তে আমাকে ডাকছে, আমার না ওকে খাবার করে দেবার, টিফিন করে দেবার কোনো চিন্তাই নেই। এখন রেডি হলাম, হয়ে আমি আর মা যাচ্ছি মামার বাড়িতে। সেজো মামি আজকে সকালবেলাতে জলখাবার খাওয়ার জন্য আমাদেরকে বলেছে। আজকে মামার বাড়ির সবাই আর আমরা সবাই মিলে একসাথে জলখাবার খাবো। আর এই তো মামার বাড়িতে চলে এসেছি। কত গাছগাছালি দেখতে পাও, আর গাছে এই যে পিঙ্ক কালারের এই ফুলগুলো, বাইরের রোদটা এত বেশি সেই জন্য ক্যামেরাতে ওই পিঙ্ক ফুলটা একদম হোয়াইট কালার আসছে, কিন্তু কালারটা খুব মিষ্টি, বেবি পিঙ্ক কালারের, খুব সুন্দর লাগছিল। আর তারপরে দেখো এই আম ভর্তি গাছটা, কত নিচ অবধি আম ঝুলছে, মানে আমি নিচে দাঁড়িয়ে হাত বাড়িয়ে আমগুলো পাড়তে পারবো। অনেক রকম গাছই এই বাগানে রয়েছে, সুপুরি গাছ, নারকেল গাছ, আম গাছ, কারি পাতা, নিম পাতা, পেয়ারা গাছ, আখের গাছ, আরও কত গাছ রয়েছে, ফুল গাছ তো আছেই, পাতাবাহারি গাছও রয়েছে। ঘরে প্রত্যেক দিন পুজোর জন্য সেজো মামি মেজো মামিকে বাইরে থেকে আর ফুল কিনে আনতে হয় না। এত জবা ফুল হয়, টগর ফুল হয়, 12 মাসি ফুল গাছ আছে, বাগানের ফুল দিয়েই ঘরে ঠাকুরের পুজো হয়ে যায়। আর প্রথমে ঢুকেই মেজো মামির ঘরের টেবিলের উপরে আজকে এই টাটকা সুন্দর ফুল দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে। আর ওপরে এসে দেখি সেজো মামি এই যে একটা একটা করে দোসা বানাচ্ছে। তো আজকে সকালে আমাদের জলখাবারে রয়েছে দোসা, সমস্ত সবজি দিয়ে সাম্বার ডাল, কোকোনাট চাটনি। আর ওই দুই মামা টেবিলে বসে খাচ্ছিল, আর আমি, মা, দুই মামি সবাই মিলে আমরা ডাইনিং রুমে সোফায় বসে সব গল্প করতে করতে খাওয়া দাওয়া করলাম। তারপরে বেশ অনেকক্ষণ সময় কাটিয়েছি, বেলা 1টা বাজে। ওই বাড়ি থেকে মার এখানে ফ্ল্যাটে চলে এসেছি, ভাগ্যিস চলে এসেছি। আর দেখো বৃষ্টি, দেখো মুষলধারায় বৃষ্টি নেমেছে। খুব কপাল ভালো ছিল, মাম্মাম সকালবেলাতে কলেজে গেছে, আর এই ঝড় বৃষ্টি শুরু জাস্ট হয়েছে আর ও বাড়িতে এসে পৌঁছে গেছে। তো এইবার মামামের জন্যই ওয়েট করছিলাম, ও আসার পরে আমরা একসাথে লাঞ্চটা করে নিলাম। আর এখানে এত জোরে বৃষ্টি হচ্ছে, পুরো সমুদ্র হয়ে গেছে, রাস্তায় জল ভর্তি। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হলে রাস্তায় এরকমভাবে জল ভরে যায়, তারপরে বৃষ্টিটা নামার সাথে সাথে ওই 2-5 মিনিটের মধ্যেই কিন্তু জলটা নেমে যায়। যাই হোক, বেশ অনেক দিন পরে এতটা বৃষ্টি হয়ে একটু স্বস্তি পাওয়া গেল আর কি। শম্পা বোরাল, তুমি আগের দিনে আমার ভিডিওতে কমেন্ট করেছিলে, তুমি লিখেছো যে আমার বাচ্চাটা স্পেশাল চাইল্ড। সবাই নানা রকমভাবে উপদেশ দেয়, শুনতে ভালো লাগে না। কেউ তো কোনো হেল্প করে না, শুধু শুধু উপদেশ শুনবো কেন? কথাটা একদম ঠিক, উপদেশ শুনতে ভালো লাগে না। তবে যিনি বা যারা তোমাকে কিছু বলছে, সেই মুহূর্তে কি তুমি তাদের সামনে বলতে পারবে কি যে শুধু শুধু উপদেশ দেবেন না, আমার শুনতে ভালো লাগে না? না, এটা কখনোই বলা যায় না। সম্মান আর সম্পর্ক কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট আমাদের লাইফে। সেগুলোকে বাঁচাবার জন্য এমন অনেক কিছু আছে আমাদেরকে জীবনে হজম করতে লাগে। আর সত্যি কথা বলতে, তোমার বাচ্চা, আমার বাচ্চা, আমাদের প্রত্যেকের নিজেদের বাচ্চাদের খেয়াল কিন্তু আমাদেরকেই রাখতে লাগে। একটা বাচ্চার ভালো মন্দ, তার কি প্রয়োজন অপ্রয়োজন, একজন মা যতটা বুঝতে পারে, এমনকি বাবাও কিন্তু অতটা বুঝতে পারে না। তার পিছনে অবশ্য একটা কারণ আছে। মা সর্বক্ষণ বাচ্চাটার সাথে রয়েছে, বাবারা নিজেদের কাজের জন্য বাইরে বেরোচ্ছে, খুব কম সময়ে তারা বাচ্চাদের সাথে কাটাতে পারে, সেই জন্যই মা সবটা বুঝতে পারে। দেখো, আশেপাশের মানুষজন যারা উপদেশ দেন, তারা কিন্তু তোমার বাচ্চার কাছে আসবে, তার সাথে খেলা করবে, গল্প করবে, সময় কাটাবে, দায়িত্ব কিন্তু কখনো নেবে না। দায়িত্বটা একজন মাকেই নিতে হয়, একজন বাবা মাকেই নিতে হয়।
সে কারণে কে কি বললো কি না বললো তাতে কান দিও না, মনে মনে রাগও করো না। মানবে এটা সবসময়তে, সমাজ তো সে তার নিজের গতিতে চলবেই, তুমি তোমার মতো কাজ করে যাও। আর ওই যে বলে স্পেশাল চাইল্ড, আলাদা করে স্পেশাল চাইল্ড বলে কিছু হয় না, সব বাচ্চাই সমান। আমাদের প্রত্যেকের বাচ্চারাই এক একজন এক এক রকমভাবে স্পেশাল, ওরকমভাবে আলাদা করে কিছু ভেবো না। ঘড়িতে বাজে 8:18, দুপুরবেলা 2টোর সময় কারেন্ট অফ হয়েছে আর এতক্ষণে এলো। এত ঝড় বৃষ্টি হয়েছে এখানে, কোথাও মনে হয় পোলে কোনো প্রবলেম হয়েছিল যার জন্য এতক্ষণ লোডশেডিং ছিল। ইনভার্টারটা চলছিল, তো ভাবছিলাম এতক্ষণ যখন কারেন্ট নেই, যদি রাত্রিবেলাতে না আসে, ফ্যান ছাড়া তো ঘুমানো যাবে না, তাই জন্য লাইট টাইট সমস্ত অফ করে ঠাকুরের ওখানকার লাইট, তারপরে হলের ছোট যে জিরো আছে, জিরো পাওয়ারের যে লাইটগুলো আছে সেগুলোকে জ্বালিয়ে রেখেছিলাম। এই 8:18 বাজে এতক্ষণেই কারেন্টটা এলো। এখন আর ব্লগটা কন্টিনিউ করতে ইচ্ছা করছে না, তোমাদের সাথে আবার কালকে সকালবেলাতে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, বাই। আজকে হলো শনিবার, পরের দিনকে সকাল। অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, দেখো কটা বাজে। তোমরা হয়তো ভাবছো 9টায় উঠতে উঠতে কী করে 6:45 ঘুম থেকে উঠলাম। আমার কথা আর বলো না, বাড়িতে এসে একদম যেন সৃষ্টি ছাড়া হয়ে গেছি। কোনো টাইম সেন্স নেই, যখন পাচ্ছি খাচ্ছি, যখন পাচ্ছি ঘুমাচ্ছি। বাড়িতে যে রুটিন লাইফটা মেনে বা ঘড়ি ধরে আমি নিজের সংসারে কাজকর্মগুলো করি, আজকে দেখো আমার একদম বিপরীত অবস্থা। ভাবি এটাকেই তো বলে ছুটির দিন, বাড়ি ফিরলে তো সেই একই রুটিন মেনে আবারও সেই সংসারের কাজকর্ম। রত্নাপাল দিদি ভাই, আগের দিনের ব্লগে তুমি যে আমাকে কমেন্টটা করেছো আমার ভীষণ ভালো লেগেছে। এত প্রশংসা শুনলে পরে কার না ভালো লাগে বলো। আমি একটু আনন্দে আত্মহারাই হয়ে গেছি। আর সুন্দর সুন্দর কথা বলার কথা বলছো দিদি ভাই, আমি একদম স্পষ্ট কথা বলতে ভালোবাসি। যা বলি সামনে বলি, পিছনে সমালোচনা করাটা আমার ঠিক ধাতে সয় না। যে কাজটা করি না সেই কাজটা কেউ করলেও আমি তখন পছন্দ করি না। কিছু জানতে পারলে, কিছু শুনতে পারলে আমি সাথে সাথে সামনের পরে বলি। তো সুতরাং স্পষ্টভাবে কথা বলি বলে অনেক লোকের কাছেই আমি একটু অপ্রিয়, তাতে অবশ্য আমার কিছু যায় আসে না। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং। বাইরে দেখতে পাচ্ছ মা ওখানে জামা কাপড়টা মেলছে। মার এই ব্যালকনিতে জামা কাপড় মেলার সিস্টেমটা ভীষণ সুন্দর, মুখে চোখে লাগে না, সারাদিন মেলা পড়ে থাকলো। সকালবেলা এই যে কাছাকাছি হওয়ার পরে মেলে দিল, বিকালবেলাতে সন্ধ্যাবেলাতে সবটা নামিয়ে দিল। আর বারান্দাতে প্রচণ্ড পরিমাণে রোদ আসে, এখানে দরজা দিয়ে দেখতে পাচ্ছ কতটা পরিমাণে রোদ এসছে, এখানে খুব রোদ আসে। আর এই ব্যালকনিতে এই জামা কাপড় মেলার সিস্টেমটা ভীষণ সুন্দর। আমি ট্যাগ প্রোডাক্টে ট্যাগ করে দেবো, যাদের তোমাদের ছোট জায়গা আছে, এরকম ব্যালকনি আছে, জামা কাপড় মেলার একটুখানি অসুবিধা, তারা তোমরা এরকম একটা জিনিস কিনে নিয়ে কাঠের মিস্ত্রিকে দিয়ে বা ইলেকট্রিক মিস্ত্রিকে দিয়ে দেয়ালে ড্রিল করে জিনিসটা কিন্তু লাগিয়ে ফেলতে পারো। আমি অবশ্যই খুঁজে দেখবো, যদি এরকম খুঁজে পাই আমি ট্যাগ প্রোডাক্টে ট্যাগ করে দেবো। আজকে সকালে বানানো হবে একটা হেলদি ব্রেকফাস্ট, তোমরা অবশ্যই ট্রাই করো, ভীষণ সুন্দর খেতেও হয়। ওটস আর রাগি আটার চিলা। রাগি আটার ওটসের পরিমাণটা আছে হাফ হাফ। ওটসটা কিন্তু ড্রাই রোস্ট করে নিয়ে তারপরে মিক্সিতে আমি ঘুরিয়ে নিয়েছিলাম যাতে আটার মতো গুঁড়ো হয়ে যায়। তার মধ্যে আমি এখানে বেশি করে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটু লবণ, হলুদ আর দেবো টক দই। দেখো আমি না ওরকমভাবে মাপ বুঝে দিইনি, যতটা পরিমাণে আটা ওটস মিশিয়ে নেবে সেই আন্দাজে টক দইটা দেবে। একটু বেশি হলে তো ক্ষতি নেই, একটু টক টক হবে। তোমরা যদি চিনি দিতে চাও তাহলে একটুখানি ওর মধ্যে চিনি মিশিয়েও নিতে পারো, আমি চিনি দিইনি কারণ মা খাবে তাই। একটু কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি, ধনে পাতা থাকলে পরে ভালো হতো কিন্তু ঘরে ধনে পাতা নেই। আর তারপরে এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে একটা ব্যাটার মতো বানিয়ে নেব। একটু ক্রিস্পি হয়, সফট হয়, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। টক দইটা আমি ওই আটার ওটসের পরিমাণে ওই চোখের আন্দাজেই মিশিয়ে নিয়েছি, আমি মাপ বলতে একদমই পারবো না। টক দইটা দিয়ে ভালো করে জিনিসটা মিশিয়ে নেবে যাতে কিন্তু দলা দলা মতো না হয়ে যায়। তারপরে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে জিনিসটা গুলে নিয়ে ওর মধ্যে একটা ডিম দিয়ে দেবে, একটা দুটো যে যতটা ইচ্ছা দিতে পারো। ডিম দিলে কি হয় জানো তো, একটু ক্রিস্পি ভাবটা আসে, তো খুব সুস্বাদু লাগে। আর ডিমের একটা আলাদা স্বাদ তো হবেই। এবারে বেশ খানিকক্ষণ ধরে আমি জিনিসটাকে বিট করে নিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে একটুখানি সাদা তেল ভালো করে চারিদিকে ছড়িয়ে দেব, দিয়ে
এই ব্যাটারটা পাতলা পাতলা করে যতটা সম্ভব দিয়ে দেবো। এই ফ্রাইং প্যানটা বহু পুরনো জানো তো, ব্যবহার করতে করতে মাঝখানটাতে উঁচু হয়ে গেছে আর দুই ধারটা হয়ে গেছে নিচু। তাতে কি হয়, যেই তেল দেব সমস্ত তেলটা গড়িয়ে দুই সাইডে চলে আসে। একদিকে ভালো জানো তো, মাঝখানটাতে যদি বেশি তেল থাকে তাহলে বেশি তেল খাওয়া হয়ে যায়। আমি এই যে একবার তেল দিলাম, একবার তেল দেওয়াতে আমার 3টে করে চিলা উঠে গেছে। মোটামুটি যেটুকুনি আমার ব্যাটার হয়েছে সেটুকুনিতে আমার 4টে চিলা হয়েছে। শেষেরটাতে অল্প একটুখানি তেল ভালো করে আমি গ্রিস করে দিয়েছি, তাতেই কিন্তু বেশ সুন্দরভাবে হয়ে গেছে। তপতি বিশ্বাস দিদিভাই, অসংখ্য ধন্যবাদ তোমাকে আমার পাশে থাকার জন্য, সময় নিয়ে আমার ভিডিওটা দেখার জন্য। আমি বুঝতে পারি তুমি মাকে খুব মিস করো, তবে মন খারাপ করে তো লাভ নেই দিদিভাই, সামনের দিকে এগোতে তো হবেই, এটাই আমাদের জীবন। ভালো থেকো, সুস্থ থেকো, অনেকটা ভালোবাসা রইল তোমার জন্য। এছাড়া মিতালি চৌধুরী, জয়িতা চক্রবর্তী, তোমাদেরকেও জানাই অনেকটা ভালোবাসা। জলখাবার খাওয়া কমপ্লিট করে গেছে, আর এই যে মার এখানে সুটকেস দুটো মোটামুটি রাফলি একটু রেডি করে রেখেছি। কালকে রাত্রিবেলাতে ওজন করেছি, একটাতে 10 কেজি হয়েছে আর একটাতে 9 কেজি 700 হয়েছে। যেহেতু ইন্টারন্যাশনাল ফ্লাইট, তো 23 কেজি করে অ্যালট করা আছে। 46 কেজি এমনিতে পাবে, আর কেবিনে তো 7 কেজি অ্যালট আছে। তো মোটামুটি 52-53 কেজি। তো মার মোটামুটি হয়েছে 20 কেজি মতো। এখনও প্রচুর জিনিসপত্র এইখানে দেওয়া যাবে, তো এখনও ফাইনালি গোছানো হয়নি। মোটামুটি জিনিসপত্রগুলো নিয়ে এসে এখানে ভরে নিয়ে এই দুটো একটু বন্ধ করে রেখেছি, গোছানো কিছুই নেই, সব ভরে এর মধ্যে বন্ধ করা রয়েছে। আজকে দেখলাম আলম ভাই নিয়ে এসছে কচুরলতি। বাড়িতে কচুরলতি আমার খাওয়া হয় না জানো তো, কারণ কি ওই কাটতে পারি না, আর ওই কচুর একটা ওই কষ হাতে লাগলে পরে যদি অ্যালার্জি হয়ে যায়, ওই ভয়তে আমি আর কচুরলতি কিনি না। কচু শাক কিংবা ওলে কিন্তু এরকম সমস্যা হয় না, আমার সমস্যা ওই মান কচুতে হয়, চিচিঙ্গাতে হয়। তো কচুরলতি আমি কোনোদিনও কাটিও না, সেই জন্য রিস্কও নিই না। এই যে এইভাবে দেখো রেলিং দিয়ে আলম ভাই সবজিটা মায়ের এই থলির মধ্যে দিয়ে দেয়, মা ওপরে তুলে নেয়। দুপুরে রান্নাবান্না ওদিকে হয়ে গেছে, তেমন কিছু নেই। তো মা এখন রান্নাঘরে ওই কচুরলতিটা কাটছে, আমি স্নান করে চলে এলাম। সকালবেলাতে উঠে দেখি চিংড়ি মাছ বের করে রেখেছে। তো আমি বললাম, পাগল নাকি, 2 রকম মাছ কে খাবে? মা বলল, গতকালকে পটল আর বিনস দিয়ে রুই মাছ তো খাওয়া হয়েছে, তো আজকে একটুখানি চিংড়ি মাছ ভাপা বানাই এর সাথে। আমি বললাম, কোনো প্রয়োজন নেই, মাছের ঝোল যখন রয়েছে ওই মাছের ঝোল দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, সাথে আরেকটা কিছু করে নিলেই হবে। তো মা একটুখানি কচুরলতি বানাবে, সেই কচুরলতি আর নারকোল দিয়ে করবে, আর মাছের ঝোল তো বানানোই আছে। আমি স্নান টান করে চলে এসেছি। জামা কাপড়গুলো যেটুকুনি ওই সকালবেলাতে ওয়াশিং মেশিন চালানো হয়েছিল, ব্যালকনিতে মা মেলে দিয়েছিল, দেখলাম শুকিয়ে গেছে, ওটা তুলে দিলাম, আর বাকিটা এইখানে মেলে দিচ্ছি। ব্যালকনিতে জামা কাপড় মেলতে মেলতে তোমরা খেয়াল করেছো নাকি জানি না, আমি সামনের বাড়ির দিকে তাকিয়ে তাকিয়ে হাসছিলাম। ওটাই তো আমার মামার বাড়ি। ওই নিচ থেকে মেজো মামি ডাকছে। তারপরে আমি ঘরে এসে ফোন করাতে মেজো মামি আমাকে বলছে, তুই আয়, তুই না এলে পরে মেজো মামার শান্তি হচ্ছে না, কারণ মামা বুলেট কফি বানাবে। কবে একদিন বলেছিলাম যে বুলেট কফিটা কী জিনিস, মামা এবার আমাকে সেটা বানিয়ে খাওয়াবে। তাই আমি ফোন করে বললাম, এখন তো স্নান টান করে উঠেছি, আর ইচ্ছা করছে না এখন কফি খেতে, বিকালবেলাতে যাব। তো এটা বলাতে মামার শান্তি হয়েছে। তো ঠিক আছে, বিকালবেলাতেই যাব। এখন এই ভিডিওটা একটুখানি এডিট করব, তারপরে যদি পাবলিশ করতে পারি তাহলে আজকে দুপুর 2টোর সময়তে তোমরা ভিডিওটা পেয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।